মানুষ তো আপনার এই যে বাংলাদেশের অর্থনীতির যে ফোকলা হয়ে গেল, আপনি দেখবেন যে এখন শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের চিকিৎসা ব্যতি রেখে মোটামুটি বিদেশ সফর নিরুৎসাহিত করা হচ্ছে, বিকজ আমাদের ডলার ক্রাঞ্চ আছে এবং আমাদের অনেক দেন আছে, দেনা পরিশোধ করতে হচ্ছে। $17 বিলিয়ন থেকে মাঝে মধ্যে মানে দেনা পরিশোধ করতে আবার কিছু বাড়ছে, এখন মোটামুটি 23-এর জায়গায় দাঁড়িয়েছে। এবং একটা হিসাবে দেখা গেল, যেটা টিআইবি একটা হিসাব দিয়েছে, বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে একটা হিসাব দিয়েছে, তাতে করে দেখা যায় যে প্রতি বছরে 12 থেকে 16 বিলিয়ন ডলার বছরে মানে আপনার মানে পাচার হয়েছে। সংখ্যাটা যদি আমি নিচের দিকে ধরি, 12 বিলিয়ন ডলার ধরি, যদি 15 বছরে $180 বিলিয়ন আপনার পাচার হয়েছে, যদি আমি অঙ্কে ভুল না করে থাকি। আমি অঙ্কে একটু বরাবরই কাঁচা। তো যাই হোক, যেটা বলছিলাম, এরপরে আপনার শেখ হাসিনা এবং তার একেবারে পরিবারবর্গ, তাদের তাদের মাধ্যমে আপনার মানে পাচার হচ্ছে প্রায় $35 বিলিয়ন মতো। সব হিসেব ধরলে যদি এগুলো পাচার না হতো, চুরি চামারি না হতো, তাহলে দেশের আপনার রিজার্ভ থাকতে কমপক্ষে $225 বিলিয়ন। ক্যান ইউ ইমাজিন? $225 বিলিয়ন যখন একটা দেশের রিজার্ভের স্থিতি থাকে, সেই দেশটা কোথায় চলে যেতে পারতো? সেই জায়গাটিতে আমরা নেই। আমরা মাত্র তলানিতে যে ঠেকেছি মাত্র $17 বিলিয়ন। এই বিষয়গুলো আমাদের খুব বেশি ফোকাস করা দরকার ছিল। চুরি চামারি, দুর্নীতি, এইগুলো আপনার মানে ফাইন্ড আউট করা, তাই না? এবং বিদেশ থেকে টাকা পাচার যেগুলো হচ্ছে বিদেশে, সেগুলো উদ্ধার করা, সেই কাজগুলো কিছুটা স্লথ হয়েছে। এই কথা বলা উদ্দেশ্য, যদি আমরা মুখে অনেক সময় সংস্কারের কথা সরকারের তরফ থেকে বলছেন, কোনো উপদেষ্টা বলছেন যে মানে কি বলে আপনার রাজনৈতিক দলগুলো ইতিপূর্বে সংস্কার করেনি, এটা ঠিক না। রাজনৈতিক দলগুলো অনেকগুলো সংস্কার করেছেন, করতেই তো এই অবস্থা এসেছে। যেমন আমি যদি এইভাবে বলি, আমাদের দেশে একসময় প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল তো তারপরে আপনার 1991 সালে আমাদের পার্টির মধ্যে কোথাও ম্যান্ডেটেড ছিল না যে আমরা মানে আপনার প্রধানমন্ত্রী শাসিত ব্যবস্থায় যাব, অর্থাৎ সংসদীয় ব্যবস্থায় যাব, লেখা ছিল না। নির্বাচনী স্থিরও ছিল না। কিন্তু আমরা আবার সেই ব্যবস্থায় আসলাম, বিকজ যারা অপোজিশন ছিলেন তাদের একটা দাবি ছিল, আমরা সেই দাবিটাকে সম্মান করলাম, অথচ না করলেও চলতো। এটা এক কাইন্ড অফ সংস্কার। এরকম অনেকগুলো সংস্কার হয়েছে। সংস্কারটা চলমান প্রক্রিয়া। কিন্তু এই সরকারে কেউ যখন অনেকগুলো বড় সংস্কারের কথা বলেন, আমি খুব ব্যথিত কোন জায়গাটায় হয়, সেটা হচ্ছে 5 মাসের মধ্যে একজন উপদেষ্টা তার সম্পদের হিসাব দেননি। পার্লামেন্টে মেম্বার হতে গেলে কিন্তু মানে সম্পদের হিসাব দিতে হয়। যদিও দেখা যায় ধার দেনা করে অনেকে এমপি হয়েছেন, যদিও যে জুনায়েদ হোসেন পলক, নাকি জুনায়েদ আহমদ পলক, তার প্রোফাইলে যেটা দেখা গেল, সে যখন এমপি হয়ে প্রথমবার, তখন তিনি ধার করেছেন, দেনা করেছেন, উপহার নিয়েছেন, সব করে তারপর নির্বাচন। সেই লোকটি যখন শত কোটি টাকার মালিক হয়ে যায়, মানে দেনা করে যিনি এমপি হলেন, তার স্টেক হয়ে যায় তখন শত কোটি টাকার মালিক। তার স্ত্রী স্কুলের শিক্ষক ছিলেন, তিনি শত কোটি টাকার মালিক। একজন এমপি ছিল, নারী এমপি, হেনরি, জান্নাতারা হেনরি। তিনি একটা প্রাইভেট স্কুলে মানে টিচিংয়ে ছিলেন। তার বেতন মানে হলফনামে বেতন ছিল 12,000 টাকা না 11,000 টাকা। তার থলে থেকে এখন বেরোচ্ছে শত কোটি টাকা। তো এটা তো ধরুন পলিটিক্যাল কালচারে তাদের একটা ইম্পিউনিটি তারা মানে ফিল করতেন। এবং যেহেতু ওই সরকারটা নির্বাচিত সরকার ছিল না, জনগণের কাছে যাওয়ার দরকার ছিল। কিন্তু এখন আমরা যে সরকারটি পেয়েছি, এটা তো সবার সরকার। এই সরকার নির্বাচিত না, বাট এই সরকারের স্ট্রেংথ হচ্ছে সমস্ত পলিটিক্যাল পার্টি এই সরকারকে সাপোর্ট করে, জনগণ এই সরকারকে সাপোর্ট করে। তারা বলে এটা আমাদের সরকার। এই যে আমাদের সরকার বলার মতো যে একটা অবস্থা, এটা কিন্তু আমি সবচেয়ে যে কথাটি বলতে চাই, এটা প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বাধীন সরকার ছাড়া জনগণ কিন্তু আর বাকি সরকারগুলোকে আমাদের সরকার বলতো না। ইদার বলতো আওয়ামী লীগ সরকার, ইদার বলতো বিএনপি সরকার। কিন্তু একমাত্র প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকারকে জনগণ বলে এটা আমাদের সরকার, ওন করে সরকারকে। দেশটাকে ওন মানে মানুষ যে দেশটাকে ওন করে, আমার দেশ, আমার সরকার, আমার, এই ফিলিংসটা কিন্তু অনেক বছর পরে আমরা পেলাম। সেজন্য এই সরকারের উচিত হবে মানুষের যে ওনারশিপটা মানুষ ফিল করতো বা করে এখনও, সেই আস্থার জায়গাটা ধরে রাখা। যেমন উপদেষ্টাদের অনতিবিলম্বে, যেমন সরকারের একজন সিনিয়র মানে অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি, আমি তো মাননীয় প্রধান উপদেষ্টারই সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি। আমি আশা করব থ্রুহিম আপনার দর্শকের মাধ্যমে বলতে চাই, তিনি সরকারের অর্থাৎ মাননীয় প্রধান উপদেষ্টার মানে নজরে আনবেন যে তার উপদেষ্টাদের সম্পদের হিসাব। প্রফেসর মোহাম্মদ ইউনূস সোশ্যাল বিজনেস করতেন, তার ব্যাপারটা আমরা জানি। তার নিজের কোনো মালিকানা নাই, অন্যদের তো মালিকানা আছে, হোয়াট এভার যাই থাকুক, সেগুলো তাদের প্রকাশ করা উচিত হবে। আর একটা জিনিস হবে,
অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, মানে ইন গভর্নমেন্ট হচ্ছে ইন বিটুইন গভর্নমেন্ট, মানে নেক্সট গভর্নমেন্ট। তাদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, বুঝলি, মানে ছেলেদের একটি অংশ, মানে আমি এইভাবে বলি, কারো কারো কনোটেশনটা হচ্ছে ছাত্ররা। এই ছাত্রদের মধ্যে বিএনপির ছাত্র ছিল, শিবিরের ছাত্র ছিল, বামপন্থীদের ছাত্র ছিল, নানা অংশের ছাত্র ছিল। শুধু ছাত্রদের একটি অংশ, আমি এভাবে বলবো, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেন, ওই একটি অংশের মধ্যে আবার নানা উপ অংশ আছে, সেটা আলাদা। সেটা ছাত্র ফেডারেশন অনেকে আছে, সেটা ছেড়ে দিয়ে এখন তারা আবার মানে কেউ মানে এটার সাথে সংযুক্ত হচ্ছেন, ভালো কথা। তো ছাত্রদের একটি অংশ যারা বলতে চান যে না আগে সংস্কার পরে নির্বাচন, তাদের উদ্দেশ্যে, বাচ্চা ছেলে আমাদের সন্তান তুল্য, তাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, পৃথিবীতে যত দেশগুলোতে গণ-অভ্যুত্থান হয়েছে, যত দেশগুলোতে সমস্ত গণ-অভ্যুত্থানের পরে 1 বছর 1.5 বছর মাত্র সেখানে নির্বাচন হয়। 69 সালে একটা ভোলাটাইল গণ-অভ্যুত্থান হয়েছিল পাকিস্তান আমলে, আইয়ুব খান পালিয়ে গেল। 70 সালে বাংলা তৎকালীন পাকিস্তান নির্বাচন হয়েছে। একেবারে অত দূরে যত একটু কাছাকাছি আসি, শ্রীলঙ্কায় সরকার পালিয়ে গেছে, গণ-অভ্যুত্থান হয়েছে। ওখানে ওই শেখ হাসিনার বেডের মতো ওখানকার প্রেসিডেন্টের বেডেও ওই দেশের জনগণ পা তুলে মানে মানে প্রজাতন্ত্রের মালিক হিসেবে কিছুক্ষণের জন্য তার গণতান্ত্রিক আকাঙ্ক্ষা সারা দুনিয়ার মানুষের একই রকম বোঝা যায়, উদযাপনটাও একই রকম। এক্স্যাক্টলি, উদযাপনটা একই রকম, ফয়েজ ঠিকই বলেছেন উনি। তো সেখানেও কিন্তু পরেই নির্বাচন হয়েছে, তাই না? আপনি যদি তিউনিসিয়ার কথা যদি বলেন, সেখানেও তাই। আরব স্প্রিংয়ের ফলে তো কিছু দেশগুলোতে গণ-অভ্যুত্থান হলো, সেসব জায়গায় তাই। তো নির্বাচিত সরকার এবং আমাদের সেনা প্রধান গতকালকে একটা ইন্টারভিউ প্রকাশ হয়েছে। আমি আমার সেনা প্রধানকে আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাই। তিনি একটা চমৎকার কথা বলেছেন, তার অভিব্যক্তি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, যখন তাকে প্রশ্ন করা হলো যে গত 15 বছরের রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো, পুলিশ থেকে শুরু করে বিচারাঙ্গন যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, ফ্রাজাইল কন্ডিশনে চলে গিয়েছে, তো এই অবস্থাতে উত্তরণের পথ কি? তিনি বলেছেন এই উত্তরণ পথ হচ্ছে একটা নির্বাচন, দ্রুত নির্বাচন, একটা নির্বাচিত সরকার, রাজনৈতিক দল এগুলো হ্যান্ডেল করবেন। বেসিক্যালি আপনার জন আকাঙ্ক্ষা আছে, অর্থাৎ শেখ হাসিনা যা করে গিয়েছেন সেই জায়গায় না, ওই জায়গাটা না বলেই তো গণ-অভ্যুত্থান হয়েছে। যা গণ-অভ্যুত্থানটা কেন হলো? শেখ হাসিনার একটা আইন ছিল না, তার তো একটা আইন ছিল, ওটাকে পাবলিক ডিফাই করেছে। পাবলিক বলছে নো, দিনের ভোট দিনে হতে হবে, তুমি রাতে কেন করছো, তুমি ভোট ছাড়া কেন থাকছো, তুমি কেন চুরি চামারি করছো, তোমার কেন জবাবদিহিতা নাই, তোমার কেন স্বচ্ছতা নাই, তুমি কেন তুমি সব কিছু তুমি কেন তা মনে করো, এইটা চলবে না। অতএব জনগণ অভ্যুত্থান করে জনগণ তাকে হটিয়ে দিয়েছে। তার মানে হচ্ছে ওই ব্যবস্থাটার বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে এবং পরিবর্তন করেছে। এর মানে হচ্ছে এর পরবর্তী সরকারের মধ্যে এই আচরণগুলো, মানে পরবর্তী সরকার যে বা যারাই আসুক না, তাদের কাছে ওই শেখ হাসিনার আমলের আচরণগুলো তারা জনগণ দেখতে চায় না। এটার জন্য যত দ্রুত সম্ভব যে আপনার এগুলোকে গার্ড করার জন্য, মানে ঠেকানোর জন্য যেই যে ক্লজগুলো, যেই যে সংস্কারগুলো করা দরকার, যে প্রস্তাবনাগুলো দরকার, সেগুলো ঠিক করা দরকার। গতকালকে একটু সভাতে আমি বলছিলাম, ইভেন এই সমস্ত সংস্কার প্রস্তাব 1 সপ্তাহের মধ্যে তৈরি করে 8 দিনের দিন মানে আপনার ওই প্রেসিডেন্টকে দিয়ে আপনার ওই যেহেতু সংসদ নাই, আপনার অর্ডিন্যান্স জারি করা যায়, নির্বাচনটা তাড়াতাড়ি করাটাই হচ্ছে একমাত্র সলিউশন।